হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা ব্রাজিলিয়ান সিনেমা সম্পর্কে জানবো, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য সেন্ট্রাল স্টেশন। এটা একটা 90 দশকের সিনেমা, মানে আজ থেকে অনেক বছর আগের, প্রায় 25-30 বছর আগের একটা সিনেমা। তো সিনেমার কাহিনীটা খুবই সিম্পল, তবে তারপরেও আশা করি তোমরা বোরিং হবে না। তো যাই হোক, সিনেমাটা শুরু করার পূর্বে এই সিনেমাটার আইএমডিবি রেট সম্পর্কে আমি বলি। এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10/8, আর এই সিনেমাটি ওই সময় নির্মিত হয়েছিল 18 কোটি টাকা বাজেটে এবং বক্স অফিসে আয় করেছিল 230 বা 25 কোটি টাকার মতো। এবং এই সিনেমাটি রিলিজ পেয়েছিল মোট 3টি ল্যাঙ্গুয়েজে, পর্তুগিজ, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, কিন্তু ইংলিশে এটা কখনোই ড্রাফট করা হয় না আর কি। তবে তারপরেও মোটামুটি কিন্তু ওই সব ল্যাঙ্গুয়েজে অনেক ভালো ব্যবসা করেছে। তো আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লাগবে, তোমরা এনজয় করবে। তো আমরা স্টার্ট করব, ছোট্ট একটা বিজ্ঞাপন দিই, তারপর মূল ভিডিওতে যাই। বিজ্ঞাপন স্কিপ করতে চাইলে স্কিপ করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষ করে আমরা মূল ভিডিওতে আসলাম। এই সিনেমার মেন নাম হচ্ছে সেন্ট্রাল ডু ব্রাজিল, মানে ব্রাজিলের কোন একটা স্টেশন। তো সিনেমা যদিও শুরু হয়েছে 90 দশকে, বাট এই সিনেমার কাহিনী প্লট আরেকটু আগে, যখন মোবাইল জিনিসটা এত বেশি পপুলার হয়নি। মানুষ সাধারণত চিঠির আদান প্রদানই বেশি করে। তো কাহিনীর শুরুতে আমরা মোটামুটি বয়স্ক একটা মহিলাকে দেখতে পাই। বয়স্ক হলে মোটামুটি এখনো শক্ত সবল রয়েছে। সে একজন স্কুল টিচার ছিল। তো তার স্কুলের চাকরি থেকে সে রিটায়ার্ড করেছে, আর এ কারণে সে করে কি, স্টেশনের বাইরে অন্য লোকদের জন্য চিঠি লিখে দেয় যারা পড়ালেখা জানে না, আর তার বিনিময়ে ওই মহিলাটি বেশ মোটা অঙ্কের টাকা পায়। মনে করেন আমি পড়ালেখা জানি না, ঠিকানা নিয়ে আসবো, আমি মুখে বলবো, সে লিখে দেবে। তো যাই হোক, এই মহিলার নাম হচ্ছে ডোরা। তবে এই মহিলা সম্পর্কে যদি একটা কথা বলি, এটা হচ্ছে এমন একটা মানুষ যার পৃথিবীর কারোর প্রতি কোনো দয়া মায়া নেই, কোনো ফিলিংস নেই, তার মনের মধ্যে কারোর জন্য কোনো ফিলিংস নেই। ইভেন এর জন্য সে জীবনে প্রেমও করেনি, বিয়েও করেনি। তার জাস্ট কাজ হচ্ছে চিঠিটা লিখবো, পোস্ট করা বললে পোস্ট করবো, না পড়া বললে না করবো। তো যাই হোক, চিঠিগুলো লেখার পরে সে সেগুলো নিয়ে বাসায় যায়, কিছু চিঠি পোস্ট করে এবং কিছু কিছু ঠিকানা যদি সমস্যা হয় সে পোস্টও করে না, কাউকে কিছু জানায়ও না, কারণ স্টেশনে তো বেশিরভাগই র্যান্ডম মানুষ যাতায়াত করে, তারা দ্বিতীয়বার তো আর চিঠির খোঁজ নিতে আসবে না। আর এরপর আমরা দেখতে পাই যশোয়া নামের একটা ছেলে তার মায়ের সাথে তার কাছে আসে। যশোয়ার বয়স মাত্র 9 বছর, আর তার বাবার সাথে তার কখনোই দেখা হয়নি। তো আজকে সে ডোরার কাছ থেকে একটা চিঠি লিখায় যাতে তার বাবা দ্রুত চলে আসে, কারণ সে তার বাবাকে দেখতে চায়। মানে ওর জন্মের আগে ওর মা যখন প্রেগনেন্ট তখন ওকে ফেলে চলে গিয়েছে। তো এরপর ডোরা করে সমস্ত চিঠি নিয়ে বাসায় চলে আসে। যেগুলো পোস্ট করা যায় সেগুলো পোস্ট করেছে, বাট যেগুলো ঠিকানার সমস্যা রয়েছে ওগুলো সে পোস্ট করেনি। ইভেন অনেক চিঠিও ইচ্ছে করে পোস্ট করে না, মানে প্রয়োজনই মনে করে না। মানে মোট কথায় একেবারে গাছাড়া ভাব, কেয়ারলেস টাইপের একটা মানুষ, ফিলিংসলেস একটা মানুষ। তো যাই হোক, এরপর তার একটা বান্ধবী এসে, যার নাম হচ্ছে ইরিনা। সে এসে করে চিঠিগুলো পড়ে, আর এরপর যখন যশোয়ার চিঠিটা পড়ে তখন ওর বান্ধবীর চোখ দিয়ে পানি চলে আসে এবং ইরিনা বলে, তোর অন্তত এই চিঠিটা পোস্ট করা উচিত, এত আবেগ ভরা একটা চিঠি তুই পোস্ট করে দিস প্লিজ। কিন্তু ডোরা বলে, এতে আমার কিছুই যায় আসে না, এত চিঠি পোস্ট করার সময় কই আমার। কিন্তু তারপরেও ডোরা ওর বান্ধবীকে মিথ্যা বলে দেয় যে ঠিক আছে যা, আমি পোস্ট করে দেবো। তো এর পরের দিন যখন ও আবার কাজে যায় তখন যশোয়া আবার ওর মায়ের সাথে ডোরার কাছে আসে। তো যশোয়ার মা তখন ডোরার কাছে বলে, তুমি আমাদের চিঠিটা এখনো পোস্ট করোনি, যদি পোস্ট না করে থাকো তাহলে আমরা আরেকটা চিঠি লিখতে চাই, ওই চিঠিটা এর চেয়ে আরো ভালো হবে, ঠিক আছে? তো ওটা পোস্ট না করলে আর পোস্ট করবো না। তো ডোরাও রাজি হয়ে যায়, আর লিখলে তো টাকা পাবেই। তো ডোরা যখন চিঠি লিখছিল, যশোয়া তখন ডোরার জিনিসপত্র ধরছিল, বাচ্চা পোলাপান, কিন্তু ডোরার এটা একদমই পছন্দ হয় না। আর যশোয়া তখন ওর মাকে বলে, আমার মনে হয় না এই মহিলা কখনো চিঠি পোস্ট করবে। ওর মা তখন বলে, না এমনটা নয়, তার কাজই হচ্ছে এটা, আর সে তো অলরেডি আমাদের সাহায্য করছে, হোক টাকার বিনিময়ে। তো যাই হোক, এরপর চিঠি লিখানোর পরে বাইরে চলে যায় ওরা। আর এরপর যশোয়া যখন ওর লাটিমটি ঘোরায়, এটা অনেক দূরে চলে যায়, আর ও সেটা নেওয়ার জন্য যায়। আর ঠিক তখনই ওর মা রাস্তায় দাঁড়িয়েছিল যে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাট ওই মুহূর্তে একটা গাড়ি এসে যশোয়ার মাকে মেরে দেয়, মানে যশোয়ার মায়ের মৃত্যু হয়ে যায়। এবং যশোয়ার মায়ের মৃত্যুতে যশোয়া পুরোপুরি ভেঙে পড়ে। আর ডোরা দূর থেকে কিন্তু ওর চোখের সামনে এগুলো দেখছিল, বাট তারপরেও সে যশোয়ার কাছে আসে না। মানে তাই আমার কি এরকম একটা ব্যাপার। আর আমার লাইফে আমি এরকম একটা মানুষকে চিনতাম, যার নাম হচ্ছে বাহার, অনেক সিনিয়র একটা পার্সন। তার প্রত্যেকটা কথার ডায়লগ একটাই থাকতো, আমার লাভ। মানে তাকে তুমি যে কোনো কথা বলবে তার ডায়লগ
হোক একটা আমার লাভ, তার লাভ ছাড়া সে কোনো কিছু করবে না। ফার্স্ট কথা আমার লাভ, তো ওই টাইপ লোক মনে করো। তো যাই হোক জোশুয়া আজকে পুরোপুরি ভেঙে পড়েছে আর ও নিজের চোখে পানি নিয়ে ডোরার কাছে আসে এবং অনেক রাগ দেখায় এবং বলে তুমি আমার বাবাকে একটা চিঠি লেখো, আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু ডোরা বলেন যে না, তোমার বাবার আমি চিঠি লিখবো না, কারণ তোমার কাছে কোনো টাকা নেই। অ্যাকচুয়ালি বুঝতেই পারছো জোশুয়ার কাছে আসলে টাকা নেই, জোশুয়ার কাছে থাকার ঘরও নেই, জায়গাও নেই। তো এই জন্য করে স্টেশনেই পুলিশের চোখের আড়ালে থাকা শুরু করে দেয়। কারণ নর্মালি স্টেশনে যেসব বাচ্চারা থাকে পুলিশরা কিন্তু ওদের খুব জ্বালায়। মানে ভালো একটা বাচ্চা স্টেশনে থাকতে পারবে না, বেশিরভাগ বাচ্চাকে দেখবে ড্যান্ডিখোর বা সেক্সুয়ালি ভাবে অ্যাবিউজড হয়, আবার পকেটমারি করে, অনেক ধরনের প্রবলেম আছে। তো যাই হোক এরপর রাতের বেলা ও গির্জায় যায় এবং মায়ের জন্য প্রে করে যাতে ওর মা দ্রুত ফিরে আসে এবং ঠিক হয়ে যায়। আর এখানে একটা বিষয় লক্ষ্য, জোশুয়া কিন্তু যায় না ওর মায়ের মৃত্যু হয়েছে, ও জাস্ট এটা জানে যে ওর মা অ্যাক্সিডেন্ট করেছে, তাকে সরকারি লোক ডক্টরের কাছে নিয়ে গিয়েছে। কারণ সরকারি লোকরা জোশুয়ার মাকে লাস্টবারের মতো দেখতেও দেয়নি, ইভেন ওর কেউ দায়িত্বও নেয়নি। আর জোশুয়ার মায়ের অবস্থা আর বডির অবস্থা, মুখ এত থেতলে গিয়েছিল যে জোশুয়াকে এজন্য মূলত দেখতে দেওয়া হয়নি। তো যাই হোক পরের দিন জোশুয়া করিকে রেল স্টেশনের ডাস্টবিনের পাশে শুয়ে থাকে আর তখন ডোরা আসে ওর কাছে আর খাওয়ার জন্য কিছু দেয়। বাট এবার জোশুয়া অ্যাটিটিউড দেখায়, সরাসরি না করে দেয়, কারণ ডোরা ওর জন্য চিঠি লেখেনি। মানে একটা বাচ্চা ছেলে কিন্তু সবসময় শয়ের উপর অভিমান করতে পারে। বিষয়টা আমি বুঝিয়ে বলি, মানুষ ঘাত প্রতিবাদ খেতে খেতে, যেমন আমরা বড় হয়েছি ঘাত প্রতিঘাত খেতে খেতে, আমরা এখন আর কারোর উপর এক্সপেকটেশন করি না। বাট একটা বাচ্চা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। একটা বাচ্চা মানুষ সবার উপর এক্সপেকটেশন করে যে আমাকে একটু কেয়ার করবে, একটু ভালোবাসবে, একটাই করবে, এটা আর কি। তো যাই হোক স্টেশনে আরেকটা ছেলে ছিল, সেও জোশুয়ার মতো লুকিয়ে সেখানে থাকতো আর সে স্টেশনের দোকান থেকে কিছু চুরি করছিল। তো ও যখন পালাতে শুরু করে তখন পুলিশ ওর পিছু করে এবং গুলি করে ডাইরেক্ট মেরেই ফেলে ওই ছেলেটাকে। চিন্তা করো ভাই। তো এটা দেখে একটু হলেও ডোরার জোশুয়ার জন্য চিন্তা হয়, কারণ ডোরা তার নিজের চোখে জোশুয়ার পুরো ঘটনাটা জেনেছে, যে জন্মের আগে থেকে বাবা চলে গিয়েছে, মার সাথে এসেছিল চিঠি দেওয়ার জন্য, আবার মাটাও মারা গেল চোখের সামনে। তো ওই ময় থেকেও যায় হচ্ছে জোশুয়ার কাছে এবং বলে তুমি আমার সাথে চলো। জোশুয়া তখন বলে না, আমি তোমার সাথে কেন যাব, আমার মা খুব শীঘ্রই আসবে, সে আমাকে নিয়ে যাবে। বাট ডোরা তখন বোঝায় এরকম কিছু হবে না, আর তোমার যদি থাকার জন্য ঘর চাই তুমি আমার সাথে পেছন পেছন আসতে পারো। আসলে ডোরার চিন্তা হচ্ছিল যে ওই ছেলেটার মতো পুলিশ জোশুয়াকেও মেরে না ফেলে। তো যাই হোক এরপর জোশুয়া ডোরার কথায় রাজি হয়ে যায় এবং পেছনে পেছনে বাসায় চলে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় ডোরার বাসায় ও ছাড়া আর কেউ নেই। বাট তখনই ডোরার বান্ধবী ইরিনা চলে আসে, যে জোশুয়ার চিঠিটা পড়েছিল, এবং ওর চোখে পানি চলে এসেছিল এবং সচক্ষে জোশুয়াকে দেখে ওর অনেক মায়া হয়, অনেক খুশি হয়। তো এরপর রাতের বেলা জোশুয়া দেখতে পায় বাসার মধ্যে অনেক চিঠি রয়েছে এবং এর মধ্যে ওর নিজের চিঠিটাও রয়েছে, যেটা বাবার জন্য লিখেছিল, আর ওর মধ্যে বাবার ছবিও ছিল। তো ডোরাকে জিজ্ঞাসা করে তুমি আমার বাবার চিঠিটা পোস্ট করনি কেন? ডোরা তখন বলে আমি খুব শীঘ্রই গুলো পোস্ট করবো, জাস্ট সময় পাইনি। বাট জোশুয়া তখন বলে তুমি যেটা করতে পারবে না তাহলে মানুষকে হুদায় আশা দাও কেন, তাহলে আমি এগুলো পোস্ট করবো। তো পরের দিন সকালে ডোরা করে ওকে একটা লোকের কাছে নিয়ে যায় আর কিছু টাকার বিনিময়ে জোশুয়ারকে সে ওই লোকটার কাছে বিক্রি করে দেয়। ভাই সিরিয়াসলি এই ছিল তোর মনের ডোরা? মানে ডোরার মুড সুইং হয় পুরো আমার মতো, আমার মুড মনে করো যে এই ভালো এই খারাপ, এইরকম একটা সিস্টেম ডোরা। একটু আগে ওর জন্য মায়া লাগলো, এখন ওকে বিক্রি করে দিল। তো যাই হোক ডোরা করে এই টাকা দিয়ে নিজের জন্য একটা টিভি কিনে নিয়ে আসে নতুন। আর সন্ধ্যা যখন ওর বান্ধবী ইরিনা আসে জোশুয়ার কথা জিজ্ঞাসা করে, তো প্রথমে ডোরা কিছু বলে না, বাট পরে ডোরা বলে যে আমি একটা ফ্যামিলির কাছে ওকে বিক্রি করে দিয়েছি, ওর জীবন আরো ভালো হবে আর ওই ফ্যামিলি ওকে ভালোই রাখবে। বাট ইরিনা তখন বলে আমি কি জানি না ওই ফ্যামিলি ওই বাচ্চাদের নিয়ে কি করে, ওকে তো আমেরিকা পাচার করে দেবে, ওই বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেবে, ওকে তো মেরে ফেলবে, তুই তো ওকে জাস্ট হত্যা করলি। আর এই কথা বলে রেগে ইরিনা সেখান থেকে চলে যায়। আর এই কথা শোনার পরে ডোরার ভেতরে একটা অনুশোচনা চলে আসে, ও সারা রাত ঘুমাতে পায় না। তো পরের দিন ডোরা আরবার করে কই বাসায় যায় এবং অনেক চালাকি করে লুকিয়ে জোশুয়াকে সেখান থেকে নিয়ে আসে। আর তারপর জোশুয়াকে একটা বাসের টিকিট দেয় এবং বলে এখান থেকে তুমি তোমার বাবার কাছে চলে যাও। অ্যাকচুয়ালি ডোরার কাছে তোর বাবার অ্যাড্রেস ছিল, ওর মা চিঠিতে অ্যাড্রেস দিয়ে দিয়েছিল। তো এরপর জোশুয়া যখন বাসের দিকে এগোয় তখন ডোরার আবারও জোশুয়ার জন্য চিন্তা হতে থাকে যে ও একা কিভাবে যাবে কি না যাবে, কে ধরে নিয়ে কি করবে। আর তখনও করে কি আবারও জোশুয়ার সাথে গিয়ে বসে পড়ে যাতে করে ওর বাবার কাছে দিয়ে ও দায় মুক্ত হতে পারে। মানে চিন্তা করে একটা মানুষ টোটাল কেয়ারলেস, সে আস্তে আস্তে কিভাবে দায়িত্ব নিতে শিখছে। তো যাই হোক তাদের দুজনের যাত্রা এখান থেকে শুরু হয়। আর জোশুয়া তখন ডোরার সাথে অনেক ধরনের কথা বলার চেষ্টা করে, বাট ডোরা কোনো কথার উত্তর দেয় না। প্রথম কারণটা হচ্ছে ডোরার কারোর সাথে কথা বলার অভ্যাস নেই। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে জোশুয়ার বয়স মাত্র 9 বছর, ও এমন এমন অদ্ভুত প্রশ্ন করে যেগুলোর উত্তরই ডোরার কাছে নেই। তবে তারপরেও ডোরা মনে করো যে মাঝে মাঝে বেশ কয়েকটা কথা বলে আর কি, নিজে থেকেই বলে। তো অনেকক্ষণ জার্নি করার পরে বাসটা একটা জায়গায় এসে থামে আর এখান থেকে জোশুয়ার বাবার বাড়ি খুব একটা দূরে নয়। তো এরপর ডোরা করে কি কন্ট্রাক্টরের কাছে যায় আর জোশুয়ার বাবার ঠিকানাটা দেয় এবং বলে ওকে এই জায়গায় নামিয়ে দিও। আর যাওয়ার আগে জোশুয়াকে বেশ কিছু টাকা দিয়ে যায়। আর তারপর ডোরা নিজে নামে যাওয়ার ফিরতি টিকিট কেনার জন্য। তো যাই হোক ডোরা খুশি যে জোশুয়ার বাবার পর্যন্ত পৌঁছে যাবে আর ও নিজেও নিজের বাড়িতে পৌঁছে আসবে। বাট এরপর যখন ফিরে তাকায় ও তখনও দেখতে পায় যে জোশুয়া বাস থেকে নেমে এসেছে। তো তখনও জোশুয়াকে জিজ্ঞাসা করে তুমি বাস থেকে নেমেছে কেন, তুমি কি চাও? তো জোশুয়া এই কথার কোনো উত্তর দেয় না। আর তখন ওর মনে পড়ে জোশুয়াকে যে টাকা দিয়ে রেখেছিল সেই ব্যাগটা তো বাসের মধ্যে, ওর ব্যাগটাও ভুলে বাসের মধ্যে রেখে এসেছে। এরপর দৌড়ে বাসের কাছে যায়, বাট ততক্ষণে বাস চলে গিয়েছে। তো এখন কি হলো, ডোরার কাছেও কোনো টাকা নেই আর জোশুয়ার টাকাও তো ওই বাক্সেই রেখে দিয়েছে। আর যে টাকা হাতে ছিল টাকা দিয়ে তো
ফিরতি টিকিটই কিনেছে। তো ডোরা অনেক টেনশনে পড়ে যে এখন কি করবে। আর তখনই এখানে একটা ট্রাক ড্রাইভার আসে আর সে খাওয়ার জন্য ওদেরকে কিছু দেয়, এর সাথে ওদের কথা দেয় যে ওই ঠিকানা পর্যন্ত আমি পৌঁছে দেবো। তো এরপর ওরা দুজন ওই ট্রাক ড্রাইভারের সাথে ট্রাকে বসে পড়ে আর কয়েক ঘন্টা সফর করার পরে ট্রাক ড্রাইভার করে ওই ট্রাকটা একটা জায়গায় সাইড করে যেখানে একটা দোকান রয়েছে। তো ডোরা এখানে বুঝতে পারে জোশুয়ার ক্ষুধা লেগেছে, সে নিজে অনেক ক্ষুধার্ত আর দোকানের ভেতর গিয়ে সে কিছু খাবারের জিনিস চুরি করে, বিস্কিট। বাট দোকানদারের তখন ডোরার উপর সন্দেহ হয় আর তখনই দোকানদার করে কি ওদের যখন চেক করতে যাবে তখন ট্রাক ড্রাইভার চলে আসে আর দোকানদারটি ট্রাক ড্রাইভারকে আগে থেকে চিনতো, যে জন্য ওদেরকে তালাশ না করে ছেড়ে দেয় যে আপনার সাথে লোক। তো যাই হোক এরপর ডোরা যখন ট্রাকে ফিরে আসে তখন ড্রাইভার বলে তা এরকম তুমি চুরি করছো মিয়া? তো তিনজনে ভাগে যোগে খায়, কিন্তু ডোরা বলে না না আমি এগুলো কিনেছি। বাট জোশুয়া বলে না তুমি এগুলো চুরি করেছো, আমি দেখেছি। তবে সবাই মিলে ওরা খায়, এনজয় করে আর কি। তো যাই হোক এখানে একটা জিনিস আমরা দেখতে পাই, ট্রাক ড্রাইভারের ব্যবহার কিন্তু খুবই ভালো আর এর জন্য কোথাও না কোথাও ডোরা লাইফে প্রথমবারের মতো, মানে যখন বয়সকাল ছিল অনেক বেশি সুন্দরী ছিল, কাউকে তো পাত্তা দেয় নাই, এখন ওই বুড়া বয়সে এই ট্রাক ড্রাইভারকে তার পছন্দ হয়েছে। তো দুজন অনেক কথা বলে আর ডোরা এটাও ঠিক করে ট্রাক ড্রাইভারকে সে প্রপোজ করবে, যেটা সে সারা জীবনেও কাউকে করেনি নিজের অ্যাটিটিউড বজায় রাখার জন্য। তো এরপরও সকালবেলা একটা জায়গায় থামে আর ওই জায়গাতে ট্রাক ড্রাইভার আর ডোরা একসাথে বিয়ার খায় আর তখন ডোরা করে কি ট্রাক ড্রাইভারের হাত ধরে এবং ক্লোজ হওয়ার চেষ্টা করে এবং তাকে বিয়ের প্রপোজও করতে চায়। আর তারপর যখন ওয়াশরুমে গিয়ে চেহারা মেলা ঠিক করে বাইরে এসে সে দেখতে পায় ট্রাক ড্রাইভার ওখান থেকে চলে গিয়েছে ট্রাক নিয়ে। এটা দেখে ডোরার হৃদয় ভেঙে যায়। অ্যাকচুয়ালি ওই ট্রাক ড্রাইভার জশুয়াকে মনে করেছে ডোরার ছেলে আর ডোরা যেহেতু ড্রাইভারের সাথে একটু বেশি ফ্রেন্ডলি হচ্ছিল, ড্রাইভার মনে করেছে যে এই ডোরার হয়তো ক্যারেক্টার ভালো না, আমাকে হয়তো কোনো বিপদে ফেলাবে, অপরিচিত একটা মহিলা, বুঝতেই পারছো। তো এর জন্য সে ডোরাকে আর জশুয়াকে সেখানে রেখে চলে গিয়েছে। তো ডোরা এই জন্য এখানে কাজ ছিল আর জশুয়া জিজ্ঞাসা করে তুমি কাঁদছো কেন আর ওই ট্রাক ড্রাইভার কোথায় গেল, বাট ডোরা কোনো উত্তর দেয় না। আর তখনই সেখানে একটা কার্গো আসে যেটা ওই দিকে যাচ্ছিল, ওরা যেতে যাচ্ছিল যেখানে জশুয়ার বাবা থাকে, কিন্তু ওদের কাছে তো টাকা নেই। তো এখানে ডোরা করে ঘড়িটা দিয়ে দেয় আর তারপর তোরা দুজনে মিলে ওই গাড়ির পেছনে বসে পড়ে আর এরপর রাস্তায় ওরা একটা জায়গায় থামে আর ওখানে পাহাড়ের ওপর দিয়ে জশুয়ার ডোরা যায়। তো জশুয়া তখন বলে আমার মনে হয় মানুষগুলো আমার মাকে ভালোভাবে দাফন করেছে। তো এখানে আমরা জানতে পারি যে মাঝখানে ও জেনেছে যে ওর মা মারা গিয়েছে। তো ডোরা বুঝতে পারে ওর মনের অবস্থা জশুয়ার। তো এর জন্য ডোরা করে জশুয়াকে একটা পবিত্র জায়গায় নিয়ে যায় আর এই পবিত্র জায়গাটা হচ্ছে একটা মন্দির যেখানে অনেক দড়ি বাঁধা ছিল। অ্যাকচুয়ালি সবাই এখানে মানতি করে। তো বুঝতেই পারছো ইস্ট আর ওয়েস্ট পৃথিবীর সব জায়গায় এই জিনিসগুলো চলে। তো তখন ডোরা ওকে বলে তুমি ওখানে কিছু বেঁধে ফেলো আর নিজের মায়ের জন্য কিছু চাও, নিজের মায়ের আত্মার মাগফিরাতের দোয়া করো। তো এরপর জশুয়া করে কি ওর কাছে ওর মায়ের রুমালটা ছিল সেটা ওখানে বেঁধে দেয় আর নিজের মায়ের জন্য কিছু চায়। আর এরপর ওরা খুব জলদি ওই শহরটিতে পৌঁছে যায় যেখানে ডোরার বাবা থাকে, ওই চিঠির উপরে যে অ্যাড্রেসটা লেখা ছিল। তো ওরা যখন সেই ঠিকানা অনুযায়ী বাসায় যায় সেখানে কি ওরা একটা লোককে দেখতে পায় যে পুরো পরিবার নিয়ে এখানে থাকে। তো ডোরা তখন ওই লোকটাকে বলে এই যে জশুয়া তোমার ছেলে, আর তারপর চিঠিটা দেখায়। তো ওই লোকটা যখন চিঠিটা পড়ে তখন বলে তোমাদের ভুল হচ্ছে, এটা আমি নয়, আমার আগে যে এখানে ছিল এটা তার নাম, তার অ্যাড্রেস, আর সে একটা লটারি জিতেছে, এই কারণে ঘরটা আমার কাছে বিক্রি করে দিয়ে চিরদিনের জন্য এখান থেকে চলে গিয়েছে আর সে অনেক দূরে চলে গিয়েছে। তো এইটা শোনার পরে ওরা দুজন আরো হতাশ হয়ে যায়, কারণ অনেক সমস্যা অনেক ঝামেলার পরে ওরা এই জায়গাটিতে পৌঁছেছে। তো এরপর আমরা দেখতে পাই ডোরা করে বান্ধবীকে কল করে যে কোন একটা সিস্টেমে ডোরার বাবার ঠিকানায় কিছু টাকা পাঠা, কিন্তু ইরিনা হারামজাদা করে কি ভুলে টেলিগ্রাম করে আরেক জায়গায় টাকা পাঠিয়ে দেয়। তোর মানে টাকাও মার, ওদের কাছেও টাকা আসলো না, মানে বিপদ যখন আসে চারদিক থেকে আসে। তো ওদের আবার যাত্রা শুরু করতে হবে, কিন্তু এবার ডোরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে এবং রেগে যায় এবং সে জশুয়াকে উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং বলে তোর বাবা মা তোকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, আমি বুঝি না এইসব মানুষ বাচ্চা কাচ্চা কেন জন্মায়। তো এটা শোনার পরে জশুয়া রেগে যায় এবং পালাতে শুরু করে। ডোরা ওর পেছন পেছন দৌড়াতে থাকে, কিন্তু রাস্তা অনেক ভিড় ছিল আর দৌড়াতে দৌড়াতে ডোরা একসময় বেহুশ হয়ে যায়। তো পরের দিন সকালে যখন ডোরার চোখ খোলে তখন ডোরা দেখতে পায় ওরা রাস্তায় রয়েছে এবং জশুয়ার কোলে মাথা দিয়ে রয়েছে। তো এটা দেখে ওরা একে অপরের দিকে হাসতে থাকে। মানে এই জার্নিতে ওরা যতই একে অপরের সাথে ঝগড়া করুক, যতই একে অপরকে পছন্দ না করুক, তারপরে একে অপরের জন্য অনেক চিন্তাও করে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, এখন ওদের সবচেয়ে কঠিন এবং সমস্যার বিষয় হলো এখান থেকে বের হওয়ার জন্য টাকার প্রয়োজন, কিন্তু ওরা বুঝে উঠতে পারছে না এই টাকাটা কই থেকে আসবে। আর তখন তো ওখানে পেটিএম, গুগল পে বা বিকাশ নেই যে কোনোভাবে ট্রানজাকশন করবে। আর তখন জশুয়া জোরে চিৎকার করতে থাকে এবং বলে আমরা তোমাদের জন্য চিঠি লিখবো, যে চিঠিগুলো তোমরা ঈশ্বর পর্যন্ত পৌঁছাতে পারবে, তবে তার বদলে কিছু টাকা দিতে হবে। তো অ্যাকচুয়ালি বুঝতেই পারছো বেশিরভাগ মানুষই ফ্রাস্ট্রেটেড, অনেকে শখে শখে এখানে চলে আসে যারা কখনো না কখনো ঈশ্বরের কাছে কিছু চেয়েছে। তো তারা করে কি ঈশ্বরের ঠিকানায় বা সৃষ্টিকর্তার ঠিকানায় চিঠি লেখা শুরু করে আর এর বিনিময়ে তারা ডোরার জশুয়াকে টাকাও দেয়। বুঝতেই পারছো এটা অবশ্যই সিরিয়াস ব্যাপার না, বাট মজা মজা করে অনেকে চিঠিগুলো লিখে আর এর ফলে ওদের অনেকগুলো টাকা হয়। তো এই টাকা দিয়ে ডোরা করে কি জশুয়ার জন্য একটা সুন্দর ড্রেস কিনে, দুজনই ড্রেস কিনে এবং এক
একে অপরের সাথে ছবিও তোলে। আর এরপর রাতের বেলা তারা একটা হোটেলে স্টে করে, যেখানে যশোয়া করে কি সবগুলো চিঠি পুড়িয়ে দিতে যাচ্ছিল, বাট ডোরা মানা করে। ডোরা বলে আমি এগুলো অবশ্যই পোস্ট করবো, আমি এতদিন যে ভুলগুলো করেছি এই ভুলগুলো আর কখনোই করবো না। অথচ আগে ডোরা নিজে কিন্তু এই চিঠিগুলো পড়াতো, আর এগুলো কিন্তু ওই আগের চিঠি না, এগুলো কিন্তু ঈশ্বরের কাছে যে চিঠিগুলো যাবে সেই চিঠিগুলো। তো এখানে ডোরা সিদ্ধান্ত নিয়েছে এই চিঠির মধ্যে যে ঠিকানাগুলো রয়েছে যারা পাঠিয়েছে সে নিজে বাড়িতে গিয়ে ওদেরকে রিপ্লাই দিবে। মানে ডোরার ভেতরে এখন একটা দায়িত্ববোধ চলে এসেছে এই যশোয়াকে লালন পালন করতে গিয়ে। আই মিন ডোরার পুরো লাইফটাই, দৃষ্টিভঙ্গিটাই বদলে গিয়েছে। তো যাই হোক, এর পরের দিন সকালে ওরা একটা জায়গায় পৌঁছে যায় যেখানে যশোয়ার বাবার নতুন অ্যাড্রেস ছিল। তো এখানে অনেকগুলো একই রকম ঘর, বাট ওখানে পৌঁছানোর পরে ওরা জানতে পারে যশোয়ার বাবা এখানে থাকে না, মানে সে হঠাৎ করে এখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তো যশোয়া তো এবার পুরোপুরি ভেঙে পড়ে, তবে ও ঠিক করে নেয় যে বাবার জন্য এখানে অপেক্ষা করবে, একদিন না একদিন তো আসবেই। বাট ডোরা তখন বোঝায় তুমি আমার সাথে আমার বাসায় চলো, তুমি আমার ছেলে হিসেবে আমার সাথেই থাকবে, সমস্যা নেই। আর তখন যশোয়া ডোরার কথায় রাজি হয়ে যায়। আর তারপর তারা দুজনে মিলে বাস স্টপে যায়। আর ওখানে যাওয়ার পর ওরা জানতে পারে যে আজকের বাস অলরেডি ছেড়ে গিয়েছে, কালকের বাসটা ঠিক এই টাইমে আবার ছাড়বে, মানে পুরো একদিন এখানে ওদের অপেক্ষা করতে হবে। বাট ওরা যখন বাস স্টপে অপেক্ষা করছিল তখন এখানে একটা ছেলে আসে, সে ওই জায়গাটিতেই কাজ করে। আর সে তখন বলে আপনারা যাকে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত এসেছেন সেই লোকটা আমারই বাবা। তো এরপর ওই ছেলেটা করে ওদের দুজনকে ওদের বাসায় নিয়ে যায়। তো এটা মূলত যশোয়ার সৎ ভাই। তো বাসায় গিয়ে দেখা যায় যশোয়ার আরো একটা সৎ ভাই রয়েছে, মানে দুইটা সৎ ভাই। আর সেখানে গিয়ে যশোয়া তার বাবার ছবিও দেখতে পায় এবং বুঝে ফেলে এটাই ওর বাবার বাড়ি। তো কিছুক্ষণ পর যশোয়ার সৎ ভাই ডোরাকে বলে অনেক বছর আগে আমাদের মা মারা গিয়েছিল, তার 10-11 বছর পর থেকে আমার মা এনা নামের একটা মহিলার সাথে থাকতে শুরু করে এবং তারপর যখন ওই মহিলা প্রেগনেন্ট হয় হয়তো তাকে ছেড়ে আমাদের এখানে আবার চলে এসেছে। এবং তারপর যখন ওই এনা নামের মহিলা প্রেগনেন্ট হয় তারপর সে আমাদের এখানে একবার এসে দেখা করে আবার কোথাও চলে গিয়েছে, এরপর সে আর কখনোই আসেনি। তো আমার মনে হয় যশোয়ার মাই হয়তো এনা ছিল, এতদূর আমরা জানি। তবে আমার বাবা ওনাকে খুব ভালোবাসতো, আর তিনি মাঝখানে একবার আমাদের এখানে এসে বলেছিলেন যে তিনি এনাকে আবার খুঁজতে যাবেন, বাট তিনি কখনো আর ফিরে আসেননি। কিন্তু 6 মাস আগেও তার একটা চিঠি এসেছে, আর ওইটা আমরা আজ পর্যন্ত পড়িনি। তো ডোরা সিদ্ধান্ত নেয় সে এই চিঠিটা পড়বে। আর এখানে লোকে এই দুই ভাই কিন্তু পড়ালেখা জানে না, এ কারণে ওরা ওই চিঠিটা পড়তে পায়নি আর কি। তো যাই হোক, ডোরা ওই চিঠিটা পড়ে। তো ডোরা যখন ওই চিঠিটা পড়ে তখন ডোরা বলে তোমার বাবা লিখেছে আমি এই শহরেই কাজ করি, আমি খুব দ্রুতই ফিরে আসবো, আর আমি ফিরে এসে কিন্তু আমার 3টা বাচ্চার সাথে থাকতে চাই, আর তোমাদের ছোট ভাই যশোয়া রয়েছে ওর কিন্তু খেয়াল রেখো। তো এই কথা শোনার পরে বাকি দুই ভাই যশোয়াকে ওদের সাথে রাখার জন্য রাজি হয়ে যায়। বাট এরপর যশোয়া করে কি ডোরার কাছে আসে এবং বলে আমি জানতাম ওই চিঠিতে আমার নাম লেখা ছিল না, আমার ব্যাপারে কিছুই লেখা ছিল না, তুমি মিথ্যা কথা বলেছো তাই না, তুমি এমনটা কেন করলে? তখন ডোরা এই কথার কোনো উত্তর দেয় না, কিন্তু আমরা তো বুঝতে পারছি কেন এটা করেছে। তো পরের দিন সকাল ভোরে সূর্য ওঠার আগেই ডোরা করে কি সেই জামাটা পরে যেটা যশোয়াকে কিনে দিয়েছিল, আর ওই চিঠিগুলো নেয় যেগুলো এখানে সব ঈশ্বরের উদ্দেশ্যে লিখেছে, এবং যশোয়ার মায়ের যে চিঠিটা যেটা সে কখনোই পোস্ট করেনি, যশোয়ার বাবার উদ্দেশ্যে পোস্ট করার কথা ছিল, সেটাও নিয়ে চুপচাপ বেরিয়ে যায়। আবার এইদিকে যশোয়ারও চোখ খোলে, আর যশোয়া খেয়াল করে ডোরা বাসায় নেই। তো বুঝতে পারে ডোরা চলে আসছে, ও করে কি দৌড়িয়ে বাস স্টপের দিকে যেতে থাকে, বাট ও পৌঁছানোর আগে বাস সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর যশোয়াও পাগলের মতো পেছনে পেছনে দৌড়াতে থাকে, বাট কোনো লাভ হয় না, অনেক দূরে চলে গিয়েছে বাস। এই দিকে আমরা দেখতে পাই ডোরার চোখে পানি, এবং তারা যে একসাথে একটা ছবি তুলেছিল ওই সময় ছোট্ট এক ধরনের ডিভাইস পাওয়া যেত যেটার সাহায্যে নেগেটিভের মাধ্যমে ছবি দেখা যেত দূরবীনের মতো। তো ওই ছোট ক্যামেরা দিয়ে সে যশোয়ার ছবি দেখে যেটা সে একসাথে তুলেছিল, আর ঠিক এরকম একটা জিনিস সে যশোয়াকেও কিনে দিয়েছিল। তো যাই হোক, যশোয়ার জন্য সে একটা চিঠি লিখে গিয়েছে যে তোমার বাবা যে ফিরে আসবে এই আশা তুমি কখনোই হারাবে না, কারণ তোমার বাবা একদিন না একদিন অবশ্যই ফিরে আসবে। আর এইভাবেই তারা চিরদিনের জন্য একজনের একজনের কাছ থেকে আলাদা হয়ে যায়। তো এখানে ডোরা আসলে কখনোই সারা জীবনে কারো সম্পর্কে ভাবেনি, কার সম্পর্কে কেয়ার করেনি, কারোর সাথে সম্পর্ক করেনি। আর এই জিনিসটা নিয়ে ডোরার খুব গর্ববোধ ছিল যে আমি একাই বাঁচতে পারি, আমার একটা পার্ট। আর এরকম মেয়ে কিন্তু সমাজে অনেক রয়েছে, হ্যাঁ পড়ালেখা করছি হ্যান ত্যান, আমি আমার মতো প্রতিষ্ঠিত থাকবো, অন্যের ভাত রান্নার করার জন্য আমি পড়ালেখা করছি নাকি স্বাবলম্বী থাকবো, নারীবাদী টাইপের আর কি। তো ডোরা মনে করে এরকম নারীবাদী টাইপের একটা মেয়ে। বাট শেষ বয়সে যখন যশো আরেক জোরের ছেলে ওর লাইফে আসে তখন ওর সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ জীবনটা বদলে যায়, এখনো মানুষের সম্পর্কের অনুভূতিটা বুঝতে পারে। তো যাই হোক, যশো আর ডোরার লাইফের এই জার্নিটা এতটুকুই সময়ের জন্যই ছিল। আর যশোর মা যেহেতু চাইতো যশো তার বাবার সাথে সবসময় থাকবে, এর জন্য ডোরা ওকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যায়। আর যশো হয়তো ওর ভাইদের সাথে বাবার সাথে ভালোই থাকবে। তো এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, কারণ ইদানিং আমরা ভালো সিনেমা আনতে পারছি না, হয়তো ধুম ধারাক্কা কমেডি, একটু অ্যাডাল্ট সেক্সুয়াল মজা থাকবে, বিভিন্ন ধরনের সিস্টেম থাকবে, তবে আমার কাছে মনে হয় খুব খারাপ লাগার কথাও নয়। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।